হ্যালো, আমি ডক্টর গোরচাঁদ ঘোষ, প্রবাসী ভারতীয় নাগরিক। আমার জন্ম পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার ভীমাড়া গ্রামে। ভীমাড়া গ্রামের পাশেই শিলাবতী নদী আছে। ওই শিলাবতী নদীর পাশে আমাদের চাষের জমি জায়গা ছিল বা এখনো আছে। ছোটবেলায় ওই চাষের জমিতে কাজ করে লেখাপড়া শিখে বড় হয়েছি। সব থেকে মনে পড়ে ছোটবেলায় দিনগুলো কত ভালো ছিল। চাষের জমিতে বিশেষ করে কার্তিক অঘ্রাণ মাসে যখন মাঠে যেতাম, মাঠে গিয়ে এই আল দিয়ে জল পার করে পেকাল মাছ, পেকাল, চ্যাং, গড়ই, পুঁটি, দেড়কে মাছ, কত মাছ ধরতাম। বাস কেজির পর কেজি বাড়িতে নিয়ে আসতাম। তারপরে বিশেষ করে পুঁটি মাছ, দেড়কে মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নুন হলুদ মাখিয়ে টালির চালে শুকনো হতো। সেইগুলো আবার গ্রীষ্মকালে টক করে খাওয়ার জন্য ব্যবহার করা হতো। আমাদের বাড়িতে বাবার মাসিমা বাল্যবিধবা ছিলেন বলে আমাদের ছোট থেকে দেখতাম আমিষ এবং নিরামিষ দুটো আলাদাভাবে রান্না হতো। কারণ ঠাকুমা বাল্যবিধবা ছিলেন, সেই জন্য সমস্তই নিরামিষ খেতেন। এবং মাছ বা মাংস যে রান্না হতো তাতে আমি যেহেতু বাড়ির বড় ছেলে ছিলাম, মাকে প্রায় সবসময় সাহায্য করতে হতো। মাছ ম্যাক্সিমাম আমাদের মাছ হতো। মাংসের মধ্যে পায়রা মাংস আর হাঁস মাংস হতো। বাড়িতে আমার যখন পর্যন্ত কলেজে পড়ি তখন পর্যন্ত বাড়িতে কোনোদিনই মুরগি মাংস বা মুরগির ডিম বাড়িতে ঢুকতো না। এবং যখন মনে পড়ে 1988 সালে ঠাকুমা মারা যাওয়ার পর ওই নিরামিষ আমিষ হাঁড়ি এক হয় 1988 সালের পর। যাক, এরপরে যে এই মাছ মাংস যে ছোটবেলায় রান্না শিখেছিলাম মায়ের কাছ থেকে, মাকে সাহায্য করতে হতো যেহেতু বড় ছেলে ছিলাম, সেই জন্য যে শিক্ষা সেটা এখনো পর্যন্ত আমার কাজে লাগে। বিদেশে বা জাপানে যখন ছিলাম রান্না করে খাওয়া দাওয়া সমস্তই যেন মায়ের কাছ থেকে শিক্ষা, সেই শিক্ষার কোনো শেষ নেই। এখনো পর্যন্ত জাস্ট রিসেন্টলি একটা যে শিক্ষা পেলাম সেটা ভোলার নয়। জীবনে শেষ দিন পর্যন্ত যেন সব কিছুই শেখা যায়। যাক, আজকের যে ইভিন ছোটবেলার দিনে মনে পড়ে, পার্টিকুলারলি তখনকার দিনে ঢেকিতে ধান ভেঙে গুঁড়ি করতে হতো, চালের গুঁড়ি। এবং সেই গুঁড়ি আমরাও ঢাকিতে পাহাড় দিয়ে ওই চালের গুঁড়ি করে পিঠে পুলি শীতকালের দিনে মানে করার জন্য করতে হতো। তাছাড়াও আমার মনে পড়ে এখনো মা করতেন কি, ওই দই হতো, সেই দধি মন্থনের জন্য মা আমাকে বলে দিয়ে চলে যেত নদী স্নান করতে, আমি দধি মন্থন করতাম। যাক, এগুলো সমস্ত পুরোনো দিনের ইতিহাস মনে পড়লে নিজেরই কেমন লাগে যে কত ছোটবেলায় কত কি না কাজ করতে হয়েছে বা করেছি। সেগুলো পুরোনো দিনের ইতিহাস ভাবতে মজা লাগে। তো হ্যাঁ, শিখেছিলাম বলেই পরবর্তী জীবনে অনেক কাজে লাগে। যাক, আজকে যে জিনিসটা দেখাবো এখন, সেটি একটি ঝিনুকের স্যুপ বা পায়েস বানানোর সম্বন্ধে আপনাদের দেখাবো। এই যে ছবিটি দেখছেন, এটি হচ্ছে পান্ডানাস বিচ। আমার বাড়ি থেকে ব্রিসবেনের আমার বাড়ি থেকে বাসে 1.5 ঘন্টা সময় লাগে। এটা দেখছেন, এটা জাস্ট জোয়ারের সময়কার ছবি। এবং এটা দেখুন, দূরে দূরে পাহাড় আছে। দেখুন জোয়ারের আর একটা ছবি, এখানেও পাহাড়টা যেন দূরে আছে, জোয়ারের আর একটা ছবি। এবারে এই দেখুন পুরো জোয়ার, পুরো সমুদ্র এখন উত্তাল, ওই যে দূরে একটা দেখতে পাচ্ছেন। এখন এই যে জোয়ারের সময় এই জলের নিচে কি আছে না আছে আমরা চোখে কিছুই দেখতে পাবো না। এটা জোয়ার যখন আসে তখন প্রায় 2 মিটার মানে লেভেল থেকে 2 মিটারের হাইটে জলটা উঠে যায়। যখন লো টাইড আসে ভাটার সময় 2 মিটার নিচে নেমে যায়। জাস্ট এটা দেখুন, এটা আজকের দিনেই জোয়ার এসেছিল, সেই জোয়ারের ফটোটা আজকে তুলেছিলাম আমি। সাধারণত প্রত্যেকদিনই বিভিন্ন সময়ে বিভিন্ন জোয়ার ভাটা হয়। এই
আর চারদিকে সমুদ্র। এখানে এই বিচটাতে দূরে দূরে পাহাড় আছে বলে ঢেউটা সেই সেন্সে কম। অন্য জায়গায় অনেক বড় বড় ঢেউ, সমুদ্রের সেখানে নামাও সহজ নয়। এখানে এই ঢেউ আছড়ে এসে পড়ছে, বাউন্ডারি দেওয়া আছে সেখানে কংক্রিট, সিমেন্টের কংক্রিট, জল বাইরে বাইরে আসতে পারে না। সমস্ত অস্ট্রিয়াতেই এই ধরনের ব্যবস্থা করা আছে। এটা দেখুন একদিনের ভাটার সময় ছবি, অর্থাৎ লো টাইডের সময় যখন ভাটা ছিল তখন দেখুন পুরো এখানে জল নেই, জল চলে গেছে, জল বহুদূরে চলে গেছে। এটা এখন ভাটার সময়। এই সময় একদিন দেখলাম দুজন ভদ্রমহিলা এখানে এখানে কেন যেন কি সব কুড়োচ্ছিলেন। কুড়ি নিয়ে এসে তখন বোধহয় বেকার বিলে আড়াইটা বাজছে, ওনারা সব ব্যাগে করে নিয়ে এসে এলেন। তারপরে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা ওগুলো কি নিয়ে যাচ্ছেন? বলছে এগুলো সেল। আমি তো প্রথমে বুঝতে পারি না, তারপর দেখালো, তো বললাম হ্যাঁ এটা ঝিনুক, বুঝতে পারলাম ঝিনুক। তো আমাদের জিজ্ঞাসা করলাম আপনারা কোত্থেকে এসছেন? ওরা বললাম আমরা ভিয়েতনামিজ। তারপরে আমি বললাম ওরা কি করবেন এটা? বলছে আমরা স্যুপ করে খাবো, স্যুপ করে খাবো। ও তাই নাকি? তো আমি আমি ওনার কাছ থেকে একটা দুটো নিলাম জাস্ট স্যাম্পল দেখার জন্য। এই দেখুন ওই ছবি, এগুলো সমস্ত সেল। এগুলো সমস্ত সেল যখন ভাটা পড়ে গেছে তখন এই সমস্ত প্রচুর সেল। ইভিন একদিন জাস্ট পাশ দিয়ে নিউজিল্যান্ডার এসেছিল, তার অরিজিনালি ভিয়েতনামিজ, তারাও দেখে অবাক, বলে হ্যাঁ এখানে এত সেল, হ্যাঁ এগুলো কি খায়? আমি তো জানি না। হুম। আরো ক্লোজ করে দেখুন ছবিটা, ক্লোজ। এইগুলো সমস্ত সেল বা ঝিনুকের ছবি, আরো ক্লোজ করে ফটো নিয়েছি দেখুন, এগুলো সমস্ত সেল। এই সেল একদিন আমি প্রায় গোটা 40 নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পর ভাঙতে তো পারি না, হাতুড়ি দিয়ে, মানে স্টিলের হাতুড়ি দিয়ে ভেঙে এই ঝিনুকের মিট বা মাংস বার করলাম। বার করে এটাকে পরিষ্কার করার দারুণ টাফ, প্রচুর বালি, ভালোভাবে পরিষ্কার করে করে একদিন এরপরে দেখাচ্ছি এভাবে পরিষ্কার করার পর ঝিনুকের মাংসটা কিরকম দেখতে হয়। এই দেখুন ঝিনুকের মাংস জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন করার পর, মানে বহুবার, অন্তত 5 থেকে 6 বার জল দিয়ে, ফ্লো ওয়াটার দিয়ে ভালো করে পরিষ্কার করলে বালিটা সব বেরিয়ে যায়। এটা হচ্ছে ঝিনুকের মাংস। এই ঝিনুকের মাংস দিয়ে এবারে কিভাবে কিভাবে স্যুপ বা পায়েস বানাবো সেটা দেখাবো। এটা দেখুন ওই ঝিনুকের মধ্যে কোথাও পার্টিকুলার ঝিনুক পেলাম যেগুলোর মানে মাথার উপর দিকে এরকম একটা অন্য ধরনের জিনিস ছিল। আমি সেই জন্য কটা ঝিনুক রেখে দিয়েছিলাম। এগুলো স্পেশাল। এটা হচ্ছে যে নর্মাল ঝিনুক, আর এগুলোর স্পেশাল মাথার উপরে আরো যেন একটা কি আছে ওয়েস্টারের মতো। হ্যাঁ এটা একটা স্পেশাল ঝিনুক দেখলাম, জাস্ট রাখলাম। তারপরে প্রথম দিনে হাতুড়ি দিয়ে মারার পর আমি স্যুপ বানিয়েছিলাম। আমার ছোট ছেলে আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এসে ওকে খাওয়ালাম। বললো বাবা দারুণ হয়েছে, আমি তো জীবনে প্রথম খেলাম। আমিও তো প্রথম খেলাম রে বাবা, দেখতে খেতে খুবই ভালো, কিন্তু খুব কষ্ট, মানে মাংসটা বার করা খুব সহজ নয়। তখন আমার ছেলে বললো বাবা ভেরি ইজি, তুমি ওটাকে জলে গরম করে নেবে, জলে গরম করে নেওয়ার পর দেখবে ওটা খুব ইজিলি বেরিয়ে আসবে। তারপরে ওর কথা শুনে আমি আরো একদিন প্রায় 1.5 কেজি নিয়ে এসে ওই জলে গরম করে বার করলাম। সত্যি ওটা ভেরি ইজিলি মাংসটা বার করা গেল। এরপরে বলছি কি করে। ওই যে উপরে মাংসটি ঝিনুকের মাংস হলো, এরপরে একটা যে কোনো পট নিলাম, এ ধরনের মনে কোনো কড়াই নিয়েছি। কড়াইয়ে এবারে হিট দিলাম। তারপরে 2 থেকে 3 চামচ ঘি, 2 থেকে 3 চামচ ঘি গরম করার পর ওই মাংসটা ঢেলে দিলাম। মাংসটা ঢেলে জাস্ট একটু ফ্রাই করলাম। ফ্রাই করার পর মাংসটা সরিয়ে রাখলাম। তারপরে ওই ঘিতে আর একটু ঘি দিয়ে ক্যারট ক্যারট আগে 2-3টা ক্যারট গ্রেডেড করে রেখে দিতে হবে পাশে। 2-3টা ক্যারটকে ওই গ্রেডেড ক্যারট আবার ঢেলে দিলাম ঘিতে। তারপরে ফ্রাই করার পর, গ্রেডেড হয়ে যাওয়ার পর ফ্রাই করে ওর সাথে এরপরে একটু হোলমিল পাউডার, মানে আমাদের হোলমিল আটা ফ্লাওয়ার যেমন আপনি চান সেভাবে পরিমাণ মতো দিয়ে
আপনি যতটা চান তার উপর নির্ভর করছে। দিয়ে আপনি জাস্ট একটু নেড়ে টেড়ে তারপরে একটু জল দেওয়ার পর তারপরে আপনি ওই যে আগে মাংসটা ভেজে রেখেছেন সেই মাংসটা দিয়ে দিলেন। দেওয়ার পরে এরপরে একটু কিশমিশ বা কিছু দিতে পারেন আপনাদের অর্জি, আমি হয়তো কিশমিশ দিইনি। হ্যাঁ, তারপরে একটু মনে মতো আপনি যেমন মিষ্টি খেতে চান সে সুগার দিয়ে তারপরে নেড়ে টেড়ে এবারে দুধ দিতে হবে। দুধ দেওয়ার পর তারপরে নাড়তে হবে নেড়ে। আপনি যদি স্যুপ চান আপনার জল বা দুধ একটু বেশি দিতে হবে। আর যদি স্যুপ না চান, জাস্ট পায়েসের মতো চান, এভাবে এভাবে পায়েসটা তৈরি করা যায়। এভাবে পায়েস তৈরি করেছি আমি, এবং খাওয়ার পরে পায়েস তৈরি করার পর আমি আমার দু ছেলে তো খেয়েই বলেছে দারুণ হয়েছে। ইভেন আমার যে বাংলাদেশি বিআইবিএন ওনারও প্রথম খেলেন, যে ওনারও বললেন না আমরা আসলে এর ধরনের ঝিনুকের এরকম খাই না। তো যা হোক, ওনারাও খেয়ে বললেন না খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে ঝিনুক এর স্যুপ বা পায়েস। যাক, আশা করি আপনারা এটা দেখবেন, দেখে কমেন্ট করতে পারেন। এরপরে আপনার জাস্ট বলে রাখছি, এই আমার কাছ থেকে অনেক পরে জানতে পারবেন। এই আমার নামে চ্যানেলটি প্রয়োজন হলে সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের বিভিন্ন জিনিস সারা ওয়ার্ল্ডের অনেক কিছুই করব, ইউটিউব বানাবো।